সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আমি মাজহারুল ইসলাম। আমার ইউটিউব চ্যানেল টেক্সবিডি স্কুল। টেক্সবিডি স্কুলে আপনাদের স্বাগতম। সম্মানিত সুধী, আপনারা যারা আইটিপির প্রিপারেশন নিচ্ছেন, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। রেজাল্ট ইতিমধ্যে আসলে সঠিক কবে রেজাল্ট দিবে বিষয়টি এখনো আমিও জানতে পারি নাই, তাই আপনাদেরকে স্পেসিফিক করে আমি বলতে পারছি না যে রেজাল্ট কবে হবে। তবে যে কোনো সময় আপনাদের পরীক্ষার রুটিন যেভাবে দিয়ে দিয়েছে ঠিক সেভাবে রেজাল্ট হয়তো একদিন দেখবেন যে দেওয়া হয়ে গেছে। কারণ হলো আসলে রেজাল্টের উপর ভিত্তি করে যে আপনি পড়াশোনা করবেন তা না। আপনাদের আইটিপি পরীক্ষার লিখিত পরীক্ষা যা হয়েছে আলহামদুলিল্লাহ এবং ইনশাআল্লাহ আপনারা অনেকেই পাস করবেন। যারা বিশেষ করে আমার ভিডিও দেখেছেন বা পড়াশোনা করেছেন অলমোস্ট তারা সবাই পাস করবেন। আর যেহেতু দীর্ঘ গ্যাপের পর এই পরীক্ষাটি হয়েছে, তাই কি আপনাদের এখানে পাস করানোর সংখ্যাও বেশি থাকবে। এজন্য আপনারা আশাহত হবেন না। পাস করবেন সেই নির্ভরতা নিয়ে আল্লাহ পাকের উপর ভরসা রেখে আপনারা ভাইভার জন্য প্রিপারেশন নেন। আর ভাইভাতে যে আসলে আহামরি কঠিন কোনো বিষয় হবে তাও না। ভাইভাতে খুব সহজ প্রশ্ন হবে এবং কমন প্রশ্নগুলাই আসবে। হয়তো ২-৩টা প্রশ্ন করা হবে, এর মধ্যে আপনাকে আনসার দিয়ে আসতে হবে। তো আমি ভাইভার জন্য আপনাদেরকে অলরেডি ২টা ক্লাস করেছি। একটাতে সামগ্রিক বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, আর আরেকটাতে প্রফেশনাল কি ধরনের প্রশ্ন আসতে পারে সেসব বিষয়গুলো নিয়ে আমি একটা ক্লাস করেছি। আজকে আমি প্রফেশনাল ২য় ক্লাসটি করব। করার আগে আমি আপনাদেরকে বলে নিচ্ছি আজকে যে বিষয়গুলো এগুলো ভাইভাতে কি ধরনের প্রশ্ন আসবে আমি তারই কিছু ধারাবাহিকতা সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। আপনারা আমার যারা ভিডিও দেখেছেন তারা অনেকেই অনেক কমেন্টস করেছেন, আপনাদের মতামত জানিয়েছেন। কারো কাছে এই ক্লাস অনেক ভালো লেগেছে, আর কেউ আমাকে মতামত দিয়েছেন। আমি তাদের মতামত নিয়েছি এবং তাদেরকে উদ্দেশ্য করে বলছি যে আপনাদের মতামত মাথায় রেখে আসলে আপনাদের মতামত অনুসারে যে ক্লাস হবে তা না, কিন্তু আপনাদের মতামতকে গুরুত্ব দিয়ে আমি সেটাকে আরো সহজভাবে কিভাবে করা যায় আপনাদের বোধগম্য যাতে হয় আমি সেভাবেই ক্লাসের প্রিপারেশন নিচ্ছি এবং ক্লাসটি সেভাবেই করার চেষ্টা করছি। আপনারা ভিডিওটি না টেনে, ক্লাসের ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে আপনাদের বুঝতে পারবেন। কারণ একটি কথা যদি বাদ পড়ে যায় তাহলে পরের কথাতে আপনি আসলে ভিডিও বা ক্লাসের কোনো গুরুত্ব বা আপনার ক্লাসের ইম্পর্টেন্সই বুঝতে পারবেন না। একটা কথা ছুটে গেলে আপনি সেই কথাটার সাথে আরেকটা পরের কথাটা কি মিলাতে পারবেন না। তো শুধু আসলে আমি আপনাদের জন্য যে প্রিপারেশন নিচ্ছি আপনারা সেই অনুসারে পড়াশোনা করলে আলহামদুলিল্লাহ ভাইভাতেও আপনারা আটকাবেন না, আপনারা আইটিপি পাস করে বের হয়ে যাবেন। আর আমি সাথে আরেকটি বিষয় আপনাদেরকে জানাচ্ছি, আপনারা যারা আমার ভিডিও দেখছেন বা আমার টেক্সবিডি স্কুলকে আপনারা যারা ফলো করছেন তাদেরকে বলছি আমরা ভ্যাট কনসালটেন্ট পরীক্ষায় যারা আবেদন করেছেন সে আবেদনের লিস্ট অলরেডি বের হয়েছে। তো আমরা এই ফাঁকে ফাঁকে আমরা কি ভ্যাট কনসালটেন্ট পরীক্ষার সিলেবাস নিয়েও কি আমরা আলোচনা করব। আমাদের ক্লাস এভাবেও চলবে। আপনারা যারা এবার ভ্যাট কনসালটেন্টে অংশগ্রহণ করেন না তারা এই 2025 সালে যে আবেদন হবে সেটা অবশ্যই করে নেবেন এবং ভ্যাট কনসালটেন্ট পরীক্ষায় অংশগ্রহণ করবেন আমি আশা রাখি। কারণ একজন লোক বা একজন ব্যক্তি যখন ভ্যাট এবং ট্যাক্সের দুইটা বিষয়ে পারদর্শী থাকে তার জবের ক্ষেত্রে সমস্যা হবে না এবং কনসালটেন্সি পেশাও কি সমস্যা হবে না। তাই দুটা বিষয় আপনাদের জানা দরকার এবং দুটা বিষয়ে যদি আপনাদের প্রফেশনাল ডিগ্রি থাকে ইনশাল্লাহ আপনারা ভালো কিছু করতে পারবেন। তো শুধু আমরা ক্লাসে চলে যাব। আপনারা ক্লাসটি মনোযোগ সহকারে দেখবেন এবং সম্পূর্ণ ভিডিও দেখবেন। আর আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং লাইক শেয়ার যারা করছেন তাদেরকেও ধন্যবাদ এবং আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমার কিছু শুভাকাঙ্ক্ষী রয়েছেন বা আমাকে ফলো করছেন, আমার স্কুলকে ফলো করছেন এমন যারা আছেন, আমি তাদেরকে আসলে ব্যক্তি নামে আমি তাদেরকে জানি, তারা খুবই আমাকে উৎসাহ দিচ্ছেন এবং আমার ক্লাস দেখে আপনারা যে উপকৃত হচ্ছেন বা আপনাদের উপকার হচ্ছে তা আমাকে জানাচ্ছেন। এজন্য আমি আসলে আমার পরিশ্রম করে আমি সার্থক যে আপনারা তাতে উপকার পাচ্ছেন। আপনারা তাই বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্টস করবেন। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি
তারা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আপনারা মনে রাখবেন, ট্যাক্স ভিডি স্কুল এটা এমন একটি প্ল্যাটফর্ম, এখানে আমরা ট্যাক্স এবং ভ্যাটের দুটো বিষয় নিয়েই আলোচনা করব এবং এখানে শিক্ষণীয় সবগুলো বিষয় থাকবে এবং পরীক্ষার জন্য উপযোগী যে বিষয়গুলো থাকবে আমরা টোটাল ট্যাক্স ভ্যাটের টোটাল বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা করব। এবং আপনাদের এই বর্তমান বাজারে চাকরির জন্য ট্যাক্স ভ্যাট একটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। আপনারা চাকরি বাজার বলেন, কনসালটেন্সি পেশা বলেন, সব ক্ষেত্রে কি ট্যাক্স ভ্যাটটি এখন বর্তমানে এটি একটি ভালো মাধ্যম। আপনারা এটার সাথে থাকুন, নিজে শিখুন এবং অন্যকেও শিখার কাজে সহযোগিতা করবেন। তো শুধু আমরা আর কথা বাড়াবো না, চলুন আমরা সরাসরি কি ক্লাসে চলে যাচ্ছি। আপনারা ক্লাসে, আমি এখনই ক্লাসে যাব, আপনারা সেই হিসাবে প্রিপারেশন নেন। তো আমরা প্রথম যে বিষয়টি নিয়ে ডিসকাস করব, আপনারা বোর্ডে লক্ষ্য রাখুন, আমি একটি বিষয় নিয়ে প্রশ্ন আলোচনা করব এবং প্রশ্নের সমাধান আমি আপনাদেরকে সাথে সাথে দিয়ে দিচ্ছি। ধরুন আপনি একজন করদাতা, কিন্তু আপনার অপ্রাপ্ত বয়স্ক সন্তান করদাতা নয়। আপনি একজন করদাতা কিন্তু আপনার অপ্রাপ্তবয়স্ক সন্তান করদাতা নয়, কিন্তু তার যদি আয় থাকে সেক্ষেত্রে করণীয় কি? শুধু ভাইবা উঠে আপনাদেরকে এমন একটি প্রশ্ন করলো যে আপনি একজন করদাতা কিন্তু আপনার অপ্রাপ্ত বয়স্ক সন্তান রয়েছে, সে তো করদাতা নয়, কিন্তু আজকাল অপ্রাপ্ত বয়স্ক থাকলেও তার থেকে আয় আসতে পারে। তাহলে তার এই আয় কি করা হবে বা কিভাবে, মানে এই ক্ষেত্রে করণীয় কি বা এই আয় দেখানোর জন্য কি ব্যবস্থা রয়েছে বা আমরা ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে এটাকে কি করব? ঠিক এই প্রশ্ন যদি আপনাকে করা হয় তাহলে আপনি কি উত্তর দিবেন? এই প্রশ্নের জন্য উত্তর হলো অপ্রাপ্ত বয়স্ক সন্তানদের আয়, অপ্রাপ্তবয়স্ক সন্তানের আয় আপনার রিটার্নে আপনার আয়ের সাথে প্রদর্শন করা যাবে। তাহলে উত্তর হলো কি? যদি অপ্রাপ্তবয়স্ক সন্তানের আয় থাকে তাহলে সেই আয় তার বাবা বা মায়ের ইনকামের সাথে বা রিটার্নে প্রদর্শন করা যাবে। গেল, এই ধরনের ভাইভাতে আপনাকে সাধারণত এই ধরনের প্রশ্নগুলো আসবে। এরপরে আসেন দ্বিতীয় প্রশ্ন কেমন হতে পারে। প্রশ্নগুলো সহজ, কম সচরাচর এগুলা আমরা জানি, কিন্তু আসলে উত্তর কি হবে সেটাই আমাদের জন্য হয়। একজন করদাতা
একজন করদাতা কোনো কর বর্ষে পরিশোধিত কোনো কর বর্ষে পরিশোধিত করের চেয়ে বেশি কর প্রদান করলে একজন করদাতা কোনো কর বর্ষে পরিশোধিত করের চেয়ে বেশি কর প্রদান করলে রাষ্ট্রের কাছে অতিরিক্ত কর ফেরত দাবি করতে পারবে কিনা। সম্মানিত সুধী, ভাইবা বোর্ডে আপনাকে প্রশ্ন করা হলো, আপনি একজন করদাতা, আপনি এবছর কর দিতে গিয়ে আপনার কর এসেছে মনে করেন 10,000 টাকা, কিন্তু আপনার স্যালারি খাতে কর কর্তন করে ফেলা হয়েছে 15,000 টাকা। মূল কথা হলো যে স্যালারিতে উৎসে কর কর্তনের বেলায় স্যালারির উপর হিসাব করে 15,000 টাকা কর কর্তন করা হয়েছে, কিন্তু আপনার বিভিন্ন ইনভেস্টমেন্ট থাকার কারণে আপনার দাবিকৃত করের পরিমাণ হলো 10,000 টাকা। আমি প্রশ্নটি ব্যাখ্যা করে বলছি। সেক্ষেত্রে আপনি যে অতিরিক্ত 5,000 টাকা কর প্রদান করলেন, এই অতিরিক্ত কর কি আপনি রাষ্ট্রের কাছে ফেরত দাবি করতে পারবেন কিনা, এটার উত্তর কি হবে? যদি আপনাকে এরকম প্রশ্ন করা হয়, সেক্ষেত্রে আপনি কি উত্তর দিবেন? এক্ষেত্রে আপনার উত্তর হবে অতিরিক্ত কর রাষ্ট্রের নিকট ফেরত দাবি করতে পারবেন। রাষ্ট্র আপনাকে 5,000 টাকা ফেরত, আপনার অতিরিক্ত যে ধরেন 5,000 টাকা দিয়েছেন, সেই অতিরিক্ত 5,000 টাকা আপনাকে ক্যাশ কখনোই ফেরত প্রদান করবেন না। এটার একটা সিস্টেম রয়েছে, সেটা কি, পরবর্তী করের সাথে পরবর্তী বছর কর প্রদানের ক্ষেত্রে অতিরিক্ত কর সমন্বয় করা যাবে। সিম্পলি এই উত্তর আপনারা কি প্রদান করবেন। তো গেল 2 নম্বরে। 3 নম্বরে যদি আমরা বলি, শুধু প্রশ্ন হতে পারে, ধরুন আপনি বেসরকারি চাকরি করেন, আপনি বেসরকারি চাকরিজীবী, তাহলে চাকরি হইতে আয় হিসাব পরিগণনার ক্ষেত্রে কত টাকা
করমুক্ত থাকবে, করমুক্ত থাকবে। শুধু বর্তমান সময়ে এটি খুবই একটি কমন প্রশ্ন ভাইভা বোর্ডে এই ধরনের কমন এবং ছোট প্রশ্ন আসবে, আপনাকে এক কথায় এগুলোর উত্তর দিতে হবে। প্রশ্ন বড় কিন্তু উত্তর ছোট। প্রশ্নটি ভাইভা বোর্ড থেকে আপনাকে এমনভাবে করা হবে যে আপনি একজন বেসরকারি চাকরি করেন বা বেসরকারি চাকরিজীবী। এখন আপনার আয় করযোগ্য আয় পরিগণনার ক্ষেত্রে বর্তমান আয়কর আইনে কত টাকা করমুক্ত বা কত পর্যন্ত করমুক্ত, এটি খুবই সিম্পল, আপনাকে এটা অবশ্যই জানা থাকতে হবে। আমি উত্তরটি বলে দিচ্ছি, আপনার বোর্ডে দেখুন উত্তরটি আমি বলছি। বেসরকারি চাকরিজীবীগণ মোট আয়ের 1/3 বা 4,50,000 টাকা এই দুটির মধ্যে যেটি কম, 1/3 বা 4.5 লাখ টাকা এই দুটির মধ্যে যেটি কম তা কি করমুক্ত আয়। করমুক্ত আয়, ধরেন আপনার আয় হলো 9 লাখ টাকা, তাহলে 9 লাখ এর 1/3 কত, 3 লাখ। 3 লাখ এবং 4.5 লাখ টাকার মধ্যে কম কোনটি, 3 লাখ টাকা। তাহলে 9 লাখ থেকে 3 লাখ বাদ যাবে, বাদ গিয়ে কত, 6 লাখ টাকার উপর কি ট্যাক্স, এটা হলো কি করযোগ্য আয়। এভাবে এই ছোট ছোট বিষয়গুলো কি খুব ইম্পর্টেন্ট এবং ভাইভা বোর্ডে সাধারণত এই প্রশ্নগুলো আসবে, খুব সহজ এগুলাই আসবে। আপনার এই এগুলা এই বিষয়গুলো কি আমাদের প্র্যাকটিসে থাকতে হবে। এবার 4 নম্বরে আসেন। আপনি যদি সরকারি চাকরিজীবী হন, সরকারি চাকরিজীবী হন, সেক্ষেত্রে সরকার কর্তৃক কোন বিষয় কোন খাতসমূহ করযোগ্য আয় হিসাবে বিবেচিত হবে, শুধু এটি তেমনি খুব ইম্পর্টেন্ট আরেকটি প্রশ্ন যে একজন সরকারি চাকরিজীবীর ক্ষেত্রে সরকার কর্তৃক কোন খাতসমূহ, সরকারি চাকরিজীবীর অনেক খাত থাকে, বিশেষ করে তার বিভিন্ন অ্যালাউন্স পায়, সব অ্যালাউন্স কি করযোগ্য হবে কিনা বা কোন অ্যালাউন্স গুলা করযোগ্য আয় হিসেবে বিবেচিত হবে, আমরা সেটার উত্তরটি বলছি। সরকার কর্তৃক মূল বেতন
উৎসব ভাতা ও বোনাস করযোগ্য আয় হিসাবে বিবেচিত হবে। সম্বন্ধে শুধু আমরা পরের প্রশ্নতে যাই। একজন সরকারি চাকরিজীবী আমরা জানলাম যে তার কোন কোন বিষয়ে আয়যোগ্য হয়। তার বেতনের সাথে বেতনের করযোগ্য আয় হিসাবে এটা তো আমরা ক্যালকুলেশন করলাম। এটা ছাড়াও যদি এমন থাকে যে একজন সরকারি চাকরিজীবী সরকারি কোনো একাডেমিতে সরকারি কোনো একাডেমিতে ক্লাস নেয়, তারপর বিভিন্ন সভায় অংশগ্রহণ করে বা বিদেশ ভ্রমণ হতে প্রাপ্ত অর্থ করযোগ্য হবে কিনা। শুধু একজন সরকারি চাকরিজীবীর তার বেতন, উৎসব ভাতা এসব তো রয়েছে। এসব ছাড়াও সে যদি বিভিন্ন সরকারি কোনো একাডেমিতে ক্লাস নেয়, তারপরে বিভিন্ন সভায় অংশগ্রহণ করে বা বিদেশ ভ্রমণ হতে প্রাপ্ত অর্থ আসে, তাহলে সেটা কি করযোগ্য হবে কিনা। এইরকম প্রশ্নে উত্তর হবে যে হ্যাঁ, তার এসব বিষয়গুলো কি করযোগ্য হবে। তাহলে আমরা এক কথায় কি এটার উত্তরটি এভাবে দিতে পারবো। শুধু এখন বর্তমান সময়ে আপনারা জানেন, বর্তমান সময়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করা। তো এটির উপর অবশ্যই একটি প্রশ্ন থাকবে, সেটা যে কোনো ধরনের হতে পারে। আমি একটি প্রশ্ন আপনাদের সাথে এখন একটি প্রশ্ন আপনাদের সাথে আলোচনা করছি, হয়তো পরবর্তীতে আরো করব। সেটি হলো কি, যে প্রশ্নটি ধরেন এমন হতে পারে, আপনি কি আপনার রিটার্ন অনলাইনে দাখিল করেছেন? ঠিক এরকম একটি প্রশ্ন আপনাকে করলো। আপনার ভাইভা বোর্ডে বিভিন্ন প্রশ্নের সাথে আপনাকে তাৎক্ষণিক হঠাৎ করে ভাইভা বোর্ড থেকে একজন জিজ্ঞাসা করলো, আপনি কি আপনার রিটার্ন দাখিল করেছেন? তো আপনি বললেন যে হ্যাঁ, আমি রিটার্ন দাখিল করেছি। বললো, আপনি কি আপনার রিটার্নটি অনলাইনে দাখিল করেছেন? তখন আপনি যদি অনলাইনে করে থাকেন, তাহলে বলবেন যে হ্যাঁ, আমি আমার রিটার্ন অনলাইনে দাখিল করেছি। এরপরের প্রশ্নটা জেলে দাখিল করেছেন, আপনি বলেন যে হ্যাঁ, করেছি। তখন পরের প্রশ্নটি হতে পারে এমন, অনলাইনে রিটার্ন দাখিল করে আপনি কি সুবিধা পেয়েছেন? তাৎক্ষণিকভাবে সুবিধা পেয়েছেন। জি, আপনাকে তাৎক্ষণিকভাবে প্রশ্নটি জিজ্ঞাসা করলো, আকস্মিক। মানে এটা আসলে বইতে কোথাও উত্তর পাবেন না, বাকি এটাকে আপনাকে ওই পরিস্থিতির উপর আপনাকে উত্তরটি
তাৎক্ষণিকভাবে দিতে হবে। যদি আপনি নিজেই অনলাইনে রিটার্ন দাখিল করে কোনো সুবিধা না পান বা সুবিধা না বলতে পারেন, তাহলে আপনি একজন কর আইনজীবী হিসাবে আরেকজনকে অনলাইনে রিটার্ন দাখিল করার ব্যাপারে কিভাবে উৎসাহিত করবেন বা কি বলবেন? একটা লোক, কোনো সাধারণ লোক আপনাকে জিজ্ঞাসা করলো যে আপনি তো তাকে পরামর্শ দিচ্ছেন, তো তাকে কি অনলাইনে রিটার্ন দাখিল করার পরামর্শ দিবেন নাকি অফলাইনে দিবেন? যদি অনলাইনে দেন তাহলে তাকে তো একটা সুবিধা বলতে হবে, সেটা কি বলবেন? সে প্রস্তুতি আপনার কি করে হলো? তা আপনিও তাৎক্ষণিকভাবে উত্তরটি দিবেন, হ্যাঁ, আমি অনলাইনে রিটার্ন দাখিল করেছি এবং অনলাইনে রিটার্ন দাখিল করে যে সুবিধা পেয়েছি সেটি হলো কি, আমি সাথে সাথে রিটার্ন দাখিল করার পরে আমি সার্টিফিকেট পেয়েছি, যেটি সাধারণত অফলাইনে দাখিল করার পরে এই সাথে সাথে সার্টিফিকেট পাওয়া যায়নি। সেটা নির্দিষ্ট সময় লাগে এবং কি একটা সময় পরে পাওয়া যায়, কিন্তু অনলাইনে রিটার্ন দাখিল করার সাথে সাথে কি সার্টিফিকেট পাওয়া যায়। ব্যাস, এই উত্তরটা দিলে মানে কি আপনি ইনস্ট্যান্ট যে জবাব দিতে পারছেন সেই বিষয়গুলো কি আপনার ভাইবা বোর্ডে যারা থাকবে সেটা তারা বুঝতে পারবে এবং আপনি একজন আইনজীবী হিসাবে যে মানুষদেরকে বুঝাতে পারবেন বা মানুষদেরকে কনভিন্স করতে পারবেন সেই বিষয়টাই কি ক্লিয়ার হবে। আমরা এরপরে যে প্রশ্নটি বলবো সেটা আমরা বোর্ডে লিখছি 7 নম্বরে। সঞ্চয় পত্রের সুদ কি? সুদ কি চূড়ান্ত কর দায়ভুক্ত আয়? আপনাকে ভাবে উঠে জিজ্ঞাসা করা হলো, দেখি বলেন তো সঞ্চয়পত্রের সুদ কি চূড়ান্ত কর দায়ভুক্ত আয়? যে উত্তর হলো যে হ্যাঁ, সঞ্চয়পত্রের সুদ চূড়ান্ত কর দায়ভুক্ত আয়। আর এই চূড়ান্ত কর দায়ভুক্ত চূড়ান্ত কর দায়ভুক্ত আয় হওয়ার কারণে কি, আয় হওয়ার কারণে কি হচ্ছে, আয় হওয়ার কারণে উক্ত আয় বিনিয়োগের রেয়াতের বিনিয়োগের রেয়াতের অনুমোদন যোগ্য সর্বোচ্চ সীমা নির্ধারণের পর্যায়ে বিবেচিত হবে না। সম্মানিত সুধী, সঞ্চয়পত্রের সুদ চূড়ান্ত কর দায়ভুক্ত আয়, এটি যেমন সঠিক, আর এটি আয় চূড়ান্ত কর দায়ভুক্ত আয় হওয়ার কারণে উক্ত আয় আমরা যখন বিনিয়োগের রেয়াতের অনুমোদনের যোগ্য সর্বোচ্চ যে সীমা নির্ধারণ পর্যায়ে এটি কি বিবেচিত হয় না। সুধী, আমরা 8 নম্বরে আয়কর আইন 2023-এর কোন ধারায় মোট আয়ের খাত সম্পর্কে বলা হয়েছে? আপনাকে বলা হলো আয়কর আইন 2023-এর কোন ধারায় মোট আয়ের খাত সম্পর্কে বলা হয়েছে। একজন ব্যক্তির আয় পরিগণনার ক্ষেত্রে তার মোট আয়ের খাতসমূহ কি কি সেটা জানা প্রয়োজন। একজন কর আইনজীবী হিসাবে আপনাকেও জানতে হবে যে একজন ব্যক্তির মোট আয়ের খাতসমূহ কি কি হতে পারে। তো তাহলে আমাদেরকে প্রথমেই জানতে হবে যে এই মোট আয়ের খাতসমূহ নির্ণয়ের বা খাতসমূহ কোন ধারায় বলা হয়েছে। সেটা হলো যে আয়কর আইনের এটি হলো ধারা 30 অনুযায়ী কি 30 অনুযায়ী
খাতসমূহ বলা হয়েছে। গেল এটা। এরপরে এই খাত নিয়ে আরেকটি প্রশ্ন থাকতে পারে, সেটা হলো যে মোট আয়ের খাতসমূহ কি কি? মোট আয়ের খাতসমূহ কি কি? এটা একটি কমন প্রশ্ন, এটা সচরাচর পরীক্ষা আসে এবং ভাইবা বোর্ডের পরীক্ষায়ও কি এই ধরনের প্রশ্ন আসে। তাহলে আমাদেরকে জানতে হবে মোট আয়ের খাতসমূহ কি কি। এক নম্বরে উত্তর হলো, এক নম্বরে কি? চাকুরি হতে আয়, চাকুরি হইতে আয়। দুই নম্বরে ভাড়া হইতে আয়, ভাড়া হইতে আয়। তিন নম্বরে কৃষি হইতে আয়, কৃষি হইতে আয়। চার নম্বরে ব্যবসা হইতে আয়, ব্যবসা হইতে আয়। তারপরে 5 নম্বরে মূলধনী আয়, মূলধনী আয়। তারপরে 6 নম্বরে আর্থিক পরিসম্পদ হইতে আয়, আর্থিক পরিসম্পদ হইতে আয়। তারপরে 7 নম্বরে অন্যান্য উৎস হইতে আয়, অন্যান্য উৎস হইতে আয়। তাহলে যদি জিজ্ঞাসা করা হয় আপনাকে যে মোট আয়ের খাত, আপনাদের যদি জিজ্ঞাসা করা হয় যে মোট আয়ের খাতসমূহ কি কি, তাহলে আপনাদের জবাব হবে যে মোট আয়ের খাতসমূহ হলো 7টি। এক হলো চাকরি হইতে আয়, 2 হলো ভাড়া হইতে আয়, 3 হলো কৃষি আয়, 4 হলো ব্যবসা হতে আয়, 5 হলো মূলধনী আয়, 6 হলো আর্থিক পরিসম্পদ হইতে আয়, 7 নম্বর হলো অন্যান্য উৎস হইতে আয়। যদি তাহলে আপনারা সহজেই প্রশ্নটির উত্তর দিয়ে আসতে পারবেন। এবার আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। আর্থিক পরিসম্পদ, আর্থিক পরিসম্পদ হইতে, আর্থিক পরিসম্পদ হইতে আয় পরিগণনার ক্ষেত্রে, আয় পরিগণনা ক্ষেত্রে, আয় পরিগণনার ক্ষেত্রে কোন কোন খরচ অনুমোদনযোগ্য? কোন কোন খরচ অনুমোদন যোগ্য? আর্থিক পরিসম্পদ হইতে আয় পরিগণনার ক্ষেত্রে কোন কোন খরচ অনুমোদনযোগ্য? শুধু এর মধ্যে অনেকগুলো খরচ রয়েছে, আপনারা যদি একটা বলতে পারেন তাহলেও হবে, যদি একটা বা দুটো আলোচনা করতে পারেন সেটাও কি গ্রহণযোগ্য, কিন্তু আপনার জানা থাকতে হবে বিষয়গুলো, সেজন্য আমরা বলছি। প্রথম হলো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক করদাতাকে সুদ বা মুনাফা প্রদানের বিপরীতে আয়কর ব্যতীত, আয়কর ব্যতীত কর্তৃকৃত অর্থ, অর্থাৎ ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান থেকে করদাতাকে যদি সুদ বা মুনাফা প্রদানের বিপরীতে আয়কর ছাড়া অন্য কোনো কর্তনকৃত অন্য কোনো অর্থ যদি হয়, তাহলে সেটা কি অনুমোদনযোগ্য খরচ। 2 নম্বরে আর্থিক পরিসম্পদ আয় অর্জনের উদ্দেশ্যে ঋণকৃত অর্থের উপর পরিশোধিত সুদ। গ নম্বরে কেবল সংশ্লিষ্ট আয় অর্জনের উদ্দেশ্যে এক, ক এবং খ যে আলোচনা করলাম সেই ক এবং খ উল্লিখিত ব্যয় ব্যতীত নির্বাহকৃত অন্য কোনো ব্যয়।
তাহলে মূল কথা কি, আপনাকে সিম্পলি যদি একটার উত্তর দেন যে যেমন আর্থিক পরিসম্পত্তিত আয় অর্জনের উদ্দেশ্যে ঋণকৃত অর্থের উপর পরিশোধিত সুদ, এটি কি অনুমোদনযোগ্য খরচ, তাহলে কি আপনার উত্তর হবে এবং আপনি যে জানেন সেই জিনিসটি কি ভাইবা বোর্ডে যারা থাকবে তারা বুঝবে। আচ্ছা, এবার আমরা পরের প্রশ্নতে যাচ্ছি। ক্ষতির সমন্বয় ক্ষতির সমন্বয় এবং যে একটানা আয়কর আইন 2023-এর কত ধারায় উল্লেখ রয়েছে? কত ধারায় উল্লেখ রয়েছে? এটা হলো কি, কোনো ব্যবসায়িক আয়ের ক্ষেত্রে যদি ক্ষতি হয় কোনো বছর, সেই ব্যবসায়িক ক্ষতি পরবর্তী বছরের যে লাভ হবে সেই লাভের সাথে সমন্বয় করার যে সিস্টেম, সেটাকে কি বলা হয়? ক্ষতির সমন্বয় বা জ্যাট টানা। তাহলে প্রথমে আমাদেরকে জানতে হবে ক্ষতির সমন্বয় এবং জ্যাট টানা কি। ক্ষতির সমন্বয়, কোনো একটা বছর ব্যবসায় ক্ষতি হতে পারে, আর সেই ক্ষতির জ্যাট টানা হচ্ছে যে পরবর্তী যদি কোনো বছর লাভ হয়, তাহলে সেই লাভের সাথে এই ক্ষতির জ্যাট টানা কি আমরা কি ক্ষতির সমন্বয় বলি। এখন এই ক্ষতির সমন্বয় আয়কর আইনের কত ধারায় রয়েছে? সেটা হলো কি, ক্ষতির সমন্বয় এবং জ্যাট টানা আয়কর আইন 2023-এর কত, এটা 70 ধারা রয়েছে। কত? 70 ধারায় উল্লেখ রয়েছে। 70 ধারায় কি উল্লেখ রয়েছে। বাস, এবার আমরা আসি, এবার আপনাকে হয়তো প্রশ্ন করে বসলো, এই রিলেটেড যদি প্রশ্ন আসে তাহলে কি হতে পারে, কোন কর বর্ষে কোন কর বৎসে কোন খাতের নিরূপিত ক্ষতি, কোন খাতের নিরূপিত ক্ষতি অন্য খাতের আয়ের সাথে সমন্বয় করা যাবে কিনা। ক্ষতি অন্য খাতের আয়ের সাথে সমন্বয় করা যাবে কিনা, সমন্বয় করা যাবে কিনা। আচ্ছা, এটা হলো কি, কোন কর বর্ষে তাহলে কি কোনো কর বর্ষে কোনো খাতের নিরূপিত ক্ষতি অন্য খাতের আয়ের সাথে সমন্বয় করা যাবে কিনা। এই প্রশ্ন যদি আপনাকে ভাইবা বোর্ডে করা হয়, যদি আপনাকে কিছু প্রশ্ন করার পরে যদি দেখে যে আপনি উত্তর দিতে পারছেন, তাহলে সাধারণত আমি প্রথম দিকে যে আলোচনাগুলো করেছি, এটা কি প্রথম দিকের ভাইবা বোর্ডেও কি প্রথমে এই ধরনের সহজ করে প্রশ্নগুলো করা হবে। যদি আপনি দুই একটা প্রশ্নের উত্তর পারেন, তাহলে হয়তো কখন একটু ডিপলি ঢুকলে এরকম প্রশ্নগুলো আসতে পারে। আমি আপনাদেরকে দুই ধরনের প্রশ্ন কি আলোচনা করছি। যদি কেউ দেখা গেল যে একটু প্রশ্ন পারলো না, তাকে সাধারণত আরো সহজ করে করা হবে যে পারে কিনা। কিন্তু যদি কেউ প্রশ্নগুলো ধারাবাহিকভাবে বলতে পারে, তাহলে কি একটু ডিপে ঢুকবে। তো সেই প্রশ্নগুলো এরকম যে কোনো কর বর্ষে কোনো খাতের নিরূপিত ক্ষতি অন্য কোনো খাতের সাথে সমন্বয় করা যাবে কিনা। এটার উত্তর হবে, নির্দিষ্ট কিছু খাত ছাড়া বাকি খাতের ক্ষতি অন্য খাতের ক্ষতির সহিত সমন্বয় করা যাবে। নির্দিষ্ট কিছু কি, এটার উত্তর কি হবে? উত্তর হবে নির্দিষ্ট কিছু খাত ছাড়া
নির্দিষ্ট কিছু খাত ছাড়া বাকি খাতের বাকি খাতের বাকি খাতের ক্ষতি বাকি খাতের ক্ষতি অন্য খাতের আয়ের সহিত যাবে কি সমন্বয় করা যাবে। তাহলে প্রশ্ন হলো নির্দিষ্ট কিছু খাত ছাড়া বাকি খাতের ক্ষতি অন্য খাতের আয়ের সহিত সমন্বয় করা যাবে। তাহলে আমাদের এখন পরবর্তী প্রশ্নটা আসতেছে, তাহলে ওই নির্দিষ্ট কোন খাত যেটা সেই খাতের ক্ষতিতেই আয় দ্বারাই সমন্বয় করতে হবে। তাহলে আমাদের মূল আরেকটি প্রশ্ন চলে আসছে যে নির্দিষ্ট যে খাতগুলো শুধুমাত্র সেই খাতের আয়ের সাথে সমন্বয় করতে পারবে, তাহলে আমাদের সেই খাতগুলো কি কি? তাহলে পরের প্রশ্নটা হতে পারে এমন, কোন খাতের ক্ষতি সমূহ শুধুমাত্র সেই খাতের আয়ের সাথে সমন্বয় করতে হবে, আয়ের সাথে সমন্বয় করতে হবে। আমরা জানলাম যে কিছু ক্ষতি আছে, কিছু নির্দিষ্ট খাতের ক্ষতি শুধুমাত্র সেই খাতের আয়ের সাথে সমন্বয় করা হবে, আর অন্য ওই নির্দিষ্ট ছাড়া বাকিগুলা কি অন্য খাতের আয়ের সাথে সমন্বয় করা যাবে। তাহলে এখন আমাদের হলো কোন ক্ষতিগুলা শুধুমাত্র সেই আয়ের সাথে সমন্বয় করতে হবে, আমরা সেটা জেনে নেই। এক নম্বরে মূলধনী ক্ষতি। এই মূলধনী ক্ষতি কেবলমাত্র মূলধনী আয়ের সহিত কি সমন্বয় করা যাবে। 2 নম্বরে হলো ব্যবসায়িক ক্ষতি। কোনো ব্যবসা হইতে আয়ের সহিত সমন্বয় করা যাবে, কেবলমাত্র ব্যবসা হইতে আয়ের সহিত কি এটা সমন্বয় করা যাবে। তারপর 3 নম্বর হলো ফটকা ব্যবসায় ক্ষতি। এটা কেবল ফটকা ব্যবসা হইতে আয়ের সহিত কি এটা সমন্বয় করা যাবে। তারপরে হচ্ছে তামাক জাতীয় পণ্যের ব্যবসায় ক্ষতি। কি? তামাক জাতীয় পণ্যের ব্যবসায় ক্ষতি। এটা কি কেবল তামাক জাতীয় পণ্যের ব্যবসাতে আয়ের সহিত কি সমন্বয় করা যাবে। তাহলে কয়টা? আপনার 4টা রয়েছে, 4টার মধ্যে যদি 2টাও বলতে পারেন, একটাও বলতে পারেন, তাও কি অ্যান্সার মোটামুটি হবে। কিন্তু আপনাকে বিষয়গুলো জানতে হবে, জানলে আপনি 4টার জায়গায় একটা তাৎক্ষণিকভাবে বলতে পারবেন। কারণ ভাইভা বোর্ডে যে প্রিপারেশন থাকবে সেক্ষেত্রে অনেক জানা জিনিসও কি মানুষ ভুলে যায়। সেক্ষেত্রে আপনার যদি বিষয়গুলো জানা থাকে তাহলে কি আপনি একটাও বলতে পারেন। তাহলে কি মূলধনী ক্ষতি, ব্যবসায়িক ক্ষতি, ফটকা ব্যবসায়িক ক্ষতি, তামাক জাতীয় পণ্যের ব্যবসায়ের ক্ষতি। এরপরে যে প্রশ্নটি আমরা অবচয় ভাতার জের পরবর্তী কর বছর অবচয়ের
সহিত যুক্ত হইবে কিনা, যুক্ত হইবে কিনা, বা জ্যাট টানা যাবে কিনা, এবং ইহা আয়কর আইন 2023-এর কত ধারায় উল্লেখ রয়েছে, কত ধারায় উল্লেখ রয়েছে। আমি দুটি প্রশ্ন কি একসাথে আপনাদেরকে করলাম, দুটো উত্তরই দিচ্ছি। প্রথমে হলো যে অনুমোদিত কোন আয় অবচয় কোন কর বর্ষের গ্রস আয়ের বিপরীতে ব্যয় হিসাবে সম্পূর্ণরূপে চার্জ করা না গেলে তাহা পরবর্তী কর বর্ষের অবচয়ের সহিত যুক্ত করা যাইবে। প্রথম প্রশ্ন কি, যে পরবর্তী এর সাথে কি যুক্ত করা যাবে কিনা বা জ্যাট টানা যাবে কিনা। যদি সেটা কি, এখানে মূল কথা হলো কি, যদি অনুমোদিত কোনো অবচয়, যদি অবচয়টা অনুমোদিত হয়, অনুমোদিত কোনো অবচয় যদি রানিং কোনো কর বর্ষে দেখানো না যায় বা সম্পূর্ণ দেখানো না যায়, তাহলে কি সেটা পরবর্তী বছরে চার্জ করা যাবে। আর এটা কত আয়কর আইনে কত ধারায় উল্লেখ রয়েছে, এটা হলো আয়কর আইন 2023-এর 31 ধারায় কি উল্লেখ রয়েছে, 71 ধারায় কি উল্লেখ রয়েছে। শুধু পরবর্তী আজকের ক্লাসের এটি শেষ প্রশ্ন, আমরা পরবর্তী ক্লাসে অন্য প্রশ্ন নিয়ে আলোচনা করব। সেটি হলো এই রিলেটেডই প্রশ্ন থাকবে, কোন কোন পরিস্থিতিতে অবচয় ভাতার জের পরবর্তী কর বর্ষের অবচয়ের সহিত জ্যাট টানা যায় না বা যুক্ত করা যায় না, জ্যাট টানা যায় না বা যুক্ত করা যায় না। আমরা প্রথম বললাম কি, যে একটা হলো যে যুক্ত করা যাবে, আবার বলতেছি কোন কোনগুলা করা যাচ্ছে না, সেটা একটু বলছি, এটা ছোট করে আপনি উত্তর দিবেন যদি এরকম প্রশ্ন আসে। এই আইনের কোনো বিধান পরিপালনে ব্যত্যয়ের কারণে কোনো অবচয় ভাতা অনুমোদিত হইলে, আমি প্রথম বলছি যে অনুমোদিত অবচয়, যদি কোনো আইনের ব্যত্যয়ের কারণে যদি কোনো অবচয় অনুমোদিত হয়, তাহলে তার কি জ্যাট টানা যাইবে না। তারপরে জ্যাট টানা অবচয়ের ভাতা চার্জ করিবার পূর্বে জ্যাট টানা ক্ষতির সমন্বয় করতে হইবে, যদি ক্ষতির সমন্বয় না করা হয় তাহলে সেটা কি জ্যাট টানা যাবে না। অনুমোদিত অবচয় ভাতা সম্পূর্ণরূপে সমন্বয়কৃত হওয়া পর্যন্ত জ্যাট টানা যাইবে। তাহলে আমরা সহজ কথায় বলতে পারি, এক কথার উত্তর কি, যদি অবচয় ভাতার কি অনুমোদন নাই বা অনুমোদিত অবচয় ভাতা কি পরবর্তী বছর জ্যাট টানা যাবে না। আমি আজকে যে প্রশ্নগুলো আলোচনা করলাম শুধু প্রশ্নটি বড় হবে, বাট উত্তর কিন্তু ছোট। ভাইভা বোর্ডে সাধারণত এরকমই হয়, আপনাকে একটা গল্পের আকারে বলে এক কথা আপনার কাছ থেকে জবাব চাওয়া হবে, যেটা কি এটা নাকি এটা না। তো আমরা বেসিক্যালি যে ক্লাসে যে আলোচনাগুলো করছি, শুধু আপনাদের ভাইভা বোর্ডে কেমন প্রশ্ন হবে, আপনাদের জড়তাকে দূর করার জন্য, এবং কি সব ধরনের প্রশ্ন আলোচনা করছি, সহজ একটু কঠিন, যাতে কি আপনারা দুই ধরনের ইয়েতেই আলোচনা, সবাই বলে যে সহজ হবে, আমিও বলছি যে ভাইভাতে প্রশ্ন সহজ হবে, কিন্তু সহজের সাথে একটু কঠিন দু একটা প্রশ্ন যদি আপনারা জানেন বা আলোচনা করেন, এটা আপনাদের জন্য সুবিধা হবে। এজন্য আপনার শুধু সহজই যে সহজ হবে এমন না, সহজ বিষয়গুলো কি অনেক সময় কি একটু ঘুরিয়ে বললে কি সেটা বলতে কঠিন হয়। তো এই জন্য আপনার ছোট উত্তর কিন্তু প্রশ্ন বড়, আমি সবটাই দেখালাম, আপনারা সেই অনুসারে প্রিপারেশন নেন, এবং আমার ভিডিও প্রথম দ্বিতীয় তৃতীয়টি এটা ভিডিওগুলো দেখুন পরীক্ষার আগ পর্যন্ত। যে কোনো সময় দেখা গেল যে ভাইবার একটা প্রিপারেশন দিয়ে ফেলবে, আপনার এই জন্য প্রিপারেশনগুলো আগে নিতে থাকেন, এবং টাচে থাকবেন, যাতে কি পড়ার মধ্যে থাকবেন, যাতে কি ভাইবা বোর্ডে আপনার এই পরিস্থিতিতে যাতে সহজেই আপনার অ্যাটিটিউডের উপর অনেক বিষয় নির্ভর করবে, আপনার বলার ধরনের উপর। আপনারা এমনভাবে বলবেন যাতে জানেন, বুঝেন, আর যদি পড়াশোনা করেন তাহলেই কি এগুলা বলা যাবে। শুধু আজকে পর্যন্তই, আমাদের পরবর্তী ক্লাস পর্যন্ত আপনারা ভালো থাকুন, এবং এর পরবর্তী ক্লাসের আগের যে ক্লাসগুলো হয়েছে ওই ক্লাসগুলো আপনারা ভালো করে
ভিডিও দেখুন, ক্লাসটি দেখুন এবং আপনারা নিজেরা দেখে অন্যদেরকেও দেখার ব্যাপারে সাজেস্ট করুন, যাতে অন্যরা উপকৃত হয়। আর আপনারা যারা আমার চ্যানেলটি দেখছেন আপনাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ, এবং আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে এবং আমার চ্যানেলটি বেশি বেশি করে লাইক, শেয়ার, কমেন্টস করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং করবেন। আজকে এই পর্যন্তই। সবাইকে আসসালামু আলাইকুম।